নমস্কার, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের বাড়িতে হয়তো কোনো রকমের আমিষ রান্না হয়েছে। সেটা পোলট্রি মুরগি হতে পারে বা দেশি মুরগি হতে পারে বা ওই ধরুন খাসি বা ইলিশ মাছ হতে পারে। হঠাৎ করে আপনাদের বাড়ির উনুনের খবর কেন নিতে যাচ্ছি? এই বর্তমানে বাংলার রাজনীতি কিন্তু এখন বাঙালির হেসেল অবধি পৌঁছে গিয়েছে। কার্যত ইলিশ মাছ এবং বাঙালির যে নিত্য নতুন খাদ্যাভাস, এই ধরুন চিকেন প্যাটিস কিছুদিন আগে পর্যন্ত যেটা ছিল সেটা যেন আজ মাছে রূপান্তরিত হয়েছে। তৃণমূল কংগ্রেস আর কোনো রকমের ইস্যু পাচ্ছে না তাদের প্রচারের মাধ্যম হিসেবে। একেবারে বড় বড় মঞ্চে দাঁড়িয়ে তাদের বক্তব্য উঠে আসছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তবে তারা কিন্তু আর মাছ খেতে দেবে না, তারা আর আপনাদের পোলট্রি মুরগি খেতে দেবে না, আর আপনাদের ওই ধরুন খাসি খেতে দেবে না, মানে পুরোপুরি ভেজিটেরিয়ান করে দেবে আপনাদের। এবার আপনাদের মনেও হয়তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে এটা কি বিজেপি দল নাকি কোনো ভেজিটেরিয়ান শপ? মানে আপনি যখন কোনো ভেজ শপের দিকে যাচ্ছেন, মানে আপনি নিরামিষ খান, তবে দাঁড়িয়ে আপনার পাশে যে আমিষ দোকানটি আছে সেই আমিষ দোকানটিতে যখন বেশি একটুখানি ভিড় হয়ে যায় তবে কিন্তু নিরামিষ দোকানটি কিছুটা হিংসা করে। এবার বিজেপি যদি নিরামিষ পার্টি হয় তাহলে পরে বিজেপি পশ্চিমবঙ্গে নিরামিষ চালু করার একটা প্রবণতা দেখাবে। তারা নিশ্চিতভাবে চাইবে যে বাঙালিরাও নিরামিষ খাক। কিন্তু এই ধরনের অবাস্তব যুক্তি তখন খণ্ডন করা হলো যখন আজকের দিনে স্বয়ং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এক প্রাক্তন মন্ত্রী বলে বসলেন, সেই স্মৃতি ইরানি বলে বসলেন যে আপনি ইলিশ মাছটা রান্না করে আনুন, আমি কাটা বেছে আপনাকে খাইয়ে দেব। কার্যত এইভাবে তিনি ভরা সাংবাদিকদের মাঝে এমনটা বলেছেন যে বিজেপি এলে বাংলায় যদি মাছ বন্ধ হয় তবে দাঁড়িয়ে ইলিশ মাছ আপনারা আনুন, এমন যদি হয়ে থাকে ইলিশ মাছটা আনুন, কাটা বেছে খাইয়ে দেব। স্মৃতি ইরানি স্পষ্ট ভাষায় এমনটা বলেছেন। অথচ তৃণমূল কংগ্রেস সুদূর অতীত থেকে বলে আসছে যে বিজেপি বাংলায় যদি ক্ষমতায় চলে আসে তবে তারা আর ওই ধরুন আমিষ খেতে দেবেন না। অন্য কোনো ইস্যু নেই যে বিজেপি সরকার এলে পরে তারা বুলডোজার চালাতে পারে, তারা চাকরি দেবেন না, তারা ওই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এই যে কথাগুলো, এইগুলোর থেকেও মাছ না খেতে দেওয়াটা প্রাধান্য পাচ্ছে। কারণ ইস্যু নেই তো। বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করেছে তাতে করে তৃণমূল কংগ্রেসের মাথার ঘাম কিন্তু এখন পায়ে পড়ে যাচ্ছে। তাদের গলার মধ্যে কোথাও না কোথাও সেই শ্বাস প্রশ্বাসটা আর যাওয়া আসা করছে না। তারা বুঝতে পেরে গিয়েছেন যে 1500-3000-এর মধ্যে কীরকম ডিফারেন্স রয়েছে এবং যে বাসে মহিলারা যাতায়াত করবেন তাদের জন্য কার্যত ভাড়াটা ফ্রি করে দেওয়া হয়েছে। কতগুলো জিনিস রয়েছে যেগুলো বিজেপি কার্যত নতুন নিয়ে এসেছে এই পশ্চিমবঙ্গে। আজও পর্যন্ত এই পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো গর্ভবতী মহিলাদের জন্য এই যে এই পরিমাণে টাকা, প্রায় 23,000 টাকার মতো করে দেওয়ার যে প্রকল্প, সেটা কিন্তু প্রথম এই বিজেপি গভর্নমেন্ট আনতে চলেছে যদি তারা সরকার গঠন করেন। নেভা উনুনে ভাত রান্না যেমন সম্ভব নয়, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা ভোটের পরে ক্ষমতায় আসাটাও একই রকমভাবে সংশয়ের মুখে দাঁড়াবে। আদেও কি ভাত রান্না হবে নাকি সেই নিভে যাওয়া উনুনেই তাদের ক্ষান্ত থাকতে হবে? বর্তমানে ইডিকে নিয়েও মাননীয়া কিন্তু কিছুটা গোসা প্রকাশ করেছেন। তার খুব রাগ হয়েছে, ইডির প্রতিও রাগ রয়েছে এবং পশ্চিমবঙ্গের যিনি সদ্য নিযুক্ত রাজ্যপাল কিছুদিন আগের, তার ওপরেও অনেকটাই গোসা হয়েছে মাননীয়ার। তার বক্তব্য রয়েছে যে তৃণমূল নেতাদের গাড়িতে তল্লাশি যদি করা হয় তবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতেও তল্লাশি করা হোক। তাহলে মাননীয়া একই রকমভাবে আরও একটা কম্প্যারিজন করুন যে পশ্চিমবঙ্গে কতটা কি ডেভেলপমেন্ট হয়েছে আর সেই গুজরাটে কতটা কি ডেভেলপমেন্ট হয়েছে, যাকে নিয়ে আপনারা গান বাঁধেন যে দেশটাকে আমরা গুজরাট হতে দেব না, আমাদের রাজ্যটাকেও গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। সেখানে কি ডেভেলপমেন্ট হয়েছে? সেখানে কেন পশ্চিমবঙ্গ ছেড়ে কোম্পানিগুলো গিয়েছে? এই যে কারণগুলো, এগুলোও একটু যদি আমাদের মাননীয়া বাতলে দেন তবে পশ্চিমবঙ্গের জনগণের একটু সুবিধে হবে, যে ভোটটা কাকে দেবেন সেটা বিবেচনা করতে একটু সুবিধে হবে। আপনারা হয়তো ভাবছেন এটাও কি সম্ভব? গাড়ির মধ্যে এত কোটি কোটি টাকা পাচার করা আদেও এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া সম্ভব?
পশ্চিমবঙ্গে কোনো কিছুই অসম্ভব নয়। আপনারা যদি একটুখানি অতীতটা ঘেঁটে দেখেন তবে আপনাদের প্রথমেই সেই অনুব্রত মণ্ডলের কথা হয়তো মনে পড়বে, সেই লটারির কথা। এই লটারি যে তিনি পেয়েছিলেন 1 কোটি টাকার, সেই লটারি নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। সেটা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটা প্রসেস অনেকে বলেছিলেন। এগুলো ফিল্ম দ্বারা কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হয়, আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়েছে বলে মনে হয় না। অনুব্রত বাবু সিনেমা টিনেমা দেখতে বোধহয় খুব একটা ভালোবাসে, সে কারণেই সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে এই লটারির কনসেপ্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে আনলেন, যে লটারির মাধ্যমেও কালো টাকাকে সাদা করা যায়। একই রকমভাবে অন্য বিভিন্ন সিনেমাগুলোতে এই রকম ধরনের সিন দেখা যায়, যে গয়না নিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে গিয়েছে পাচার করতে গিয়ে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীতে হয়েছে। আপনারা যদি সেই ঘটনার কিছুটা হলেও সাক্ষী যদি হয়ে থাকেন, মানে টেলিভিশনে যদি দেখে থাকেন সেই এয়ারপোর্টের ঘটনা, তবে একটুখানি কমেন্টে জানাবেন কার কথা বলতে চাইছি। এর পাশাপাশি আপনারা জানেন অ্যাম্বুলেন্সে করে প্রচুর পরিমাণে টাকা পাচার হয়, যেগুলো সিনেমাতে আমরা দেখে থাকি। এগুলো সিনেমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে পশ্চিমবঙ্গে হবে না, এটা কে এনশিওর করবে? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে হিয়ার্স ভ্যানগুলো হয়ে থাকে, মানে ওই সববাহী গাড়ি, সেই সববাহী গাড়ি করেও বা টাকা পাচার হবে না, সেটা কে বলতে পারে? একটা সিনেমায় দেখছিলাম সববাহী গাড়ি করে কিছু লোকজন যাচ্ছেন অন্যত্র, মানে গাড়ির যে ভাড়া, সেই ভাড়া বাঁচানোর জন্য সববাহীর গাড়ি, যেখানে যিনি মৃত ব্যক্তি তিনি শুয়ে রয়েছেন, তার পাশে যারা প্যাসেঞ্জার রয়েছেন তারা বসে রয়েছেন। এই যে ঘটনাগুলি, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তবেও অনেক সময় ঘটে থাকে, অন্তত সববাহী গাড়িতে না হলেও অ্যাম্বুলেন্সে কিন্তু ঘটে থাকে। আপনাদের কিছুক্ষণ আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়ে বলছিলাম, যে রাজ্যপালকে বারংবার বদলাতে হয়েছে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে। অতীতে আপনারা দেখেছেন যত রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসেছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের, মূলত তৃণমূল কংগ্রেসের সরকারের একটা সংঘাত কিন্তু তৈরি হয়েছে অতীতে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। যিনি নতুন এসেছেন তার যে শপথ গ্রহণ, সেখানে মাননীয়া একেবারে গদগদময় পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে মাননীয়া তো ভীষণ খুশি এমন একজন রাজ্যপালকে পেয়ে, কিন্তু পরক্ষণেই আজ যখন তার বিরুদ্ধে কিছু মন্তব্য এসেছে, তখন তিনি মনে করছেন সেটা গালি। কি বলেছেন মাননীয়ার বক্তব্য? বাংলার লাট সাহেব আমাকে গালি দিয়েছে। কার কথা বলছে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন। তো রাজ্যপাল আসলে কি বলেছিলেন, গালি দিয়েছিলেন কি? তার বক্তব্য ছিল যে তরুণরা একটা পরিবর্তন করুন। কি পরিবর্তন? তাদের অবস্থার পরিবর্তন। আজকে যে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তার কথাই হয়তো রাজ্যপাল বলেছেন। রাজ্যপাল আরও বলেছেন যে অতীতে ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কি কন্ট্রিবিউশন ছিল, আর বর্তমানে দাঁড়িয়ে বাংলার কন্ট্রিবিউশন কি রয়েছে, বাংলা কি দিচ্ছে সেই 5%, যেটা অতীতে 10%-এর বেশি ছিল। এই যে কথাগুলো, এই কথাগুলোকে কার্যত মাননীয়া গালি হিসেবে দেখছেন। যেমনটা অতীতে তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তাকে অনেকে জয় শ্রীরাম বলেছিল, সে সময় উনি সেটাকে গালি হিসেবে মেনে নিয়েছিলেন। আর ভোটের প্রাককালে ইলেকশন কমিশন কিন্তু ঘোষণা করে দিল যে কত হাজার রাজ্যের পুলিশ কাজ করবে এবং কত লক্ষ কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় কাজ করতে চলেছেন। এই ধরুন প্রথম দফায় 40,000 জন, প্রায় ওই 41,000-এর কাছাকাছি পুলিশ, রাজ্য পুলিশ বিশেষত ব্যবহার করা হবে বিভিন্ন বিধানসভাতে। তবে আপনারা জানলে অবাক হবেন যে মুর্শিদাবাদকে কার্যত বেছে নেওয়া হয়েছে প্রধান হিসেবে। এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পুলিশ রাখা হতে চলেছে। যদি কেন্দ্রীয় বাহিনীর কথায় আসি, তবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চলেছেন ইলেকশন কমিশন। আপনাদের অতীতে অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম এক কোম্পানি মানে কতগুলো হয়, এবং সেই কোম্পানিকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। বিস্তারিতভাবে তো বলেছি, এখন সার সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। দেখুন, এক কোম্পানি মানে 72 জন। এবার আপনি 72 জন এবং 2407 কোম্পানি, এই যে দুটো, এই দুটোর মধ্যে গুণ করে দিন, তবে বুঝতে পারবেন প্রায় 1,73,304 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যেটা রাজ্য পুলিশের 3 গুণ বেশি বা 4 গুণ বেশি।
এই যে কেন্দ্রীয় বাহিনী এইবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ব্যবহার করতে চলেছে ইলেকশন কমিশন। আর আপনারা তো জানেন যে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র 100 মিটারের ভেতরের যে পরিস্থিতি, সেই ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যেখানে আপনি ভোট দেবেন সেখানে একমাত্র কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে পারবে, সেখানে তারাই পাহারা দিতে পারবে। তার যে বাইরের একটা জোন করা হবে, সেই বাইরের জোনে থাকছে রাজ্য পুলিশ, তাদেরকে ভেতরে আসতে দেওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত প্রিসাইডিং অফিসার তাদেরকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাইরেই থাকতে হবে। আর কেন্দ্রীয় বাহিনী উইথ আর্মস থাকবে, মানে তাদের সাথে বন্দুক থাকবে নিশ্চিতভাবে, এটা আপনারা থাকতে পারেন। প্রতিবারই তো দেখাই যায় এমনই হয়, কিন্তু এবার অনেকগুলো সংযোজন হয়েছে। আপনাদের অতীতেও বলেছিলাম যে অনেকগুলো ক্যামেরাওয়ালা গাড়ি থাকছে, যে ক্যামেরাগুলো সাধারণ ক্যামেরা নয়। আপনি এখন যে দেখতে পান পশ্চিমবঙ্গ পুলিশের কাছে দু একটা এরকম গাড়ি থাকে জেলাতে বা ধরুন সদর শহরগুলোতে, যে গাড়িগুলোর মধ্যে 360 ক্যামেরা থাকে, মানে যে ক্যামেরাগুলো চারিদিকের ভিউটা দেখায়, সেই ক্যামেরাগুলো ব্যবহার করবে এবার কেন্দ্রীয় বাহিনী। চারিদিকে টহল দেবেন তারা, এবং বুথের কাছেই থাকবে একটা কিউআরটি নম্বর, যে নম্বরে ফোন করার পরক্ষণেই, অর্থাৎ ওই ধরুন 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবেন যারা ইলেকশন কমিশনের হয়ে তারা কিন্তু পৌঁছে যাবেন। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবার আর ভোট গ্রহণের সময় কেউ আপনাকে চোখ রাঙাতে পারবে না। মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সেই সিপিআই তারা একসাথে বসে আর ভেতরে কিন্তু সেই ভোট দেখতে পারবেন না, তারা বুথের বাইরে থাকবেন, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তাদেরকে রাখা হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে যে চোখ রাঙিয়ে ভোট নেওয়া সেটা কিন্তু আর হচ্ছে না এবার। তাই তৃণমূল কংগ্রেস কি অনেকটাই চাপে পড়ে গেছে, এই যে ইলেকশন কমিশনের নতুন বিভিন্ন রকমের নিয়ম কানুন যেগুলো দেখছেন, এই যে তল্লাশিগুলো হচ্ছে, এবং কার্যত কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন যে মাছ কিন্তু আমরা খাওয়াবো, কার্যত আমরা মাছ কাটা বেছে দেবো আমরা। এই যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে নিরামিষ ভার্সেস আমিষ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু নিশ্চিতভাবে লিখে জানাবেন। এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।